নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ ক্রিকেট বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিম যে বাংলাদেশের সঙ্গে খেলাটা হবে, 3টে টি-20 ম্যাচ হবে, তার জন্য ইন্ডিয়ান ক্রিকেট টিমের টি-20 স্কোয়াড, ঠিক আছে, টি-20 মানে 20 ওভারের ম্যাচ হবে। সেখানে ইন্ডিয়ান টিমের স্কোয়াডটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এইখানে হচ্ছে ফার্স্ট আমি বলে দিচ্ছি, ফার্স্ট আমার যে চয়েস, ঠিক আছে, ড্রিম 11 সেটা আমি বলছি, যেটা সিলেক্টাররা সিলেকশান করেছে তার মধ্যে দিয়ে আমি ড্রিম 11 বানিয়েছি, ঠিক আছে। এই 11 জন খেলতে চলেছে। তো অভিষেক শর্মা ফার্স্ট, 1 নম্বরে আছে অভিষেক শর্মা, 2 নম্বরে আছে সঞ্জু স্যামসং, 3 নম্বরে হচ্ছে সূর্যকুমার যাদব, আর সূর্যকুমার যাদব ক্যাপ্টেন। 4 নম্বর পজিশন হচ্ছে রিয়ান পরাগ, 5 নম্বর পজিশন হচ্ছে হার্দিক পান্ডিয়া, 6 নম্বর পজিশন হচ্ছে নীতিশ কুমার রেড্ডি বা শিবম দুবে, দুজনের মধ্যে কেউ একজন। 7 নম্বর পজিশনে হচ্ছে রিঙ্কু সিং, 8 নম্বর পজিশনে হচ্ছে ওয়াশিংটন সুন্দর, 9 নম্বর পজিশনে হচ্ছে অর্শদীপ সিং, 10 নম্বর পজিশনে হচ্ছে রবি বিষ্ণয় বা বরুণ চক্রবর্তীর মধ্যে একজন, 11 নম্বর পজিশনে হচ্ছে ময়ঙ্ক যাদব, ঠিক আছে। এই হচ্ছে ড্রিম 11। তো বেশি যদি লেফটি থাকলে বরুণ চক্রবর্তী খেলবে, ঠিক আছে। মানে বাংলাদেশে যদি বেশি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান যদি থাকে বেশি, তখন বরুণ চক্রবর্তী খেলবে। আর রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান যদি বেশি থাকে তাহলে রবি বিষ্ণয় খেলবে, এটা অটোমেটিক চয়েস, ঠিক আছে। আর শিবম দুবে আর নীতিশ কুমার রেড্ডি একই টাইপের প্লেয়ার, ঠিক আছে, ফাস্ট বোলিং অলরাউন্ডার। এই দুজনের মধ্যে একজন খেলবে। বেশি চান্স হচ্ছে নীতিশ কুমার রেড্ডির চান্সটা বেশি, কারণ শিবম দুবেকে দেখা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এখন টিম সিলেক্টারের ওপর নির্ভর করছে কাকে প্লেয়িং 11-এ খেলাবে কাকে, ঠিক আছে। তো আমার এই টিমটা হয়েছে, ঠিক আছে। এখানে আমি নিয়েছি টোটাল ওয়াশিংটন সুন্দরও ব্যাটিং করতে পারে। টোটাল আমি 8টা এখানে মানে প্রপার যে ব্যাটিং করতে পারে তাদের কথা বলছি, 8 জন আছে, ঠিক আছে, প্রপার ব্যাটিং করতে পারে। 9, 10, 11 এরা হচ্ছে সব বলার, ঠিক আছে। আর এখানে ম্যাক্সিমাম আমি অলরাউন্ডারকে রেখেছি, ঠিক আছে। এখানে হচ্ছে অলরাউন্ডার হচ্ছে রিয়ান পরাগ আছে, হার্দিক পান্ডিয়া আছে, নীতিশ কুমার রেড্ডি আছে, তারপরে ওয়াশিংটন সুন্দর আছে। এইগুলো হচ্ছে অলরাউন্ডার, ঠিক আছে। এখানে আমি 4টে করে অলরাউন্ডার রেখে দিয়েছি, ঠিক আছে, 4টে করে অলরাউন্ডার, যেটা হওয়া উচিত অ্যাকচুয়ালি। আর এটা খুবই হওয়া উচিত, টি-20 ম্যাচে অলরাউন্ডার থাকা উচিত, মিনিমাম 4 থেকে 5টা তো অলরাউন্ডার থাকা উচিত, নাহলে সেই টিম আর জিততে পারবে না। আর এখানে অলরাউন্ডার থাকার ফলে বলিংয়ে অনেক ডেপথ চলে আসছে, ঠিক আছে। বলিংয়ে 8টা বলিং অপশান ইন্ডিয়ার কাছে আছে, 8টা বলিং অপশান, ঠিক আছে, 8টা। আর অভিষেক শর্মাও বলিং করতে পারে, ঠিক আছে। 9টা বলিং অপশান আছে, ঠিক আছে। তো অভিষেক শর্মাকে আমি বাদই দিলাম। 8টা আমাদের কাছে বলিংয়ের অপশান আছে, ঠিক আছে। কোনো বলারের যদি দিন খারাপ যায়, টি-20তে কার খারাপ যায় কেউ বলতে পারে না, ঠিক আছে। কেননা প্রিমিয়ার যে আমাদের স্পিন বোলার বা ফাস্ট বোলার প্রিমিয়াম যারা, তাদের দিন খারাপ হতেই পারে, ঠিক আছে, কেননা তারা উইকেট নিতে চাইবে। উইকেট নেওয়ার জন্য সবসময় বলিং হচ্ছে ফুল বল, ঠিক আছে, ফুল বল দিতে হয়, ফুল লেন্থের বল বেশি করতে হয়, যেটা ইয়র্কার টাইপের বল, ঠিক আছে, ফুল লেন্থের বল, এই বলগুলো বেশি করতে হয়, ফুল লেন্থ ডেলিভারি। তো এই ডেলিভারি তো করলে প্রচুর মার খাওয়ার অপশান আছে, ফ্রন্ট ফুটে ব্যাটসম্যান প্রচুর মারে, ঠিক আছে। আর শর্ট বল খুব একটা কার্যকরী নয় ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে, শর্ট বল খুব একটা কার্যকরী নয়। শর্ট বল হচ্ছে বাইরের কান্ট্রিগুলোতে শর্ট বল খুব কার্যকরী, কিন্তু ইন্ডিয়ান পিচে ফুল লেন্থ বা ইয়র্কার বলিং এগুলো খুব দরকার, ঠিক আছে। আর এইখানে বল করতে গিয়েই অনেক সময় হয় কি, ফুল লেন্থের বল বা
ইয়র্কার বলে প্রচুর রান করতে পারে, ঠিক আছে, ব্যাটসম্যানরা ফ্রন্ট ফুটে, ঠিক আছে। তো তো এই হচ্ছে আমার প্লেয়িং 11। আমি অলরেডি বলেই দিলাম কয়জন অলরাউন্ডার আছে, কতজন বলার আছে, ঠিক আছে। এই আমি প্লেয়িং 11টা বলে দিলাম। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে আরও কিছু প্লেয়ারকে নেওয়া হয়েছে, আমার মনে হয় তারা বেঞ্চেই থাকবে, ঠিক আছে। যেরকম জিতেশ শর্মা, তারপরে হর্ষিত রানা, ঠিক আছে, তারপরে বরুণ চক্রবর্তী, এরা বেঞ্চেই থাকবে। বরুণ চক্রবর্তী থেকে রবি বিষ্ণয়, আগেই বলেছিলাম বরুণ যদি লেফটি প্লেয়ার বেশি হয় তখন বরুণ চক্রবর্তী, আর যদি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকে, ডান হাতের ব্যাটসম্যান থাকে, তখন রবি বিষ্ণয় খেলবে, ঠিক আছে। তো জিতেশ শর্মার হর্ষিত রানা না খেলার চান্সই বেশি, ঠিক আছে। আর ঋতুরাজ গাইকোয়াড যে কেন নেওয়া হয়নি আমি তো বুঝতে পারছি না। গাইকোয়াড জিম্বাবুয়ে সফরে সবথেকে ভালো খেলেছিল, ঠিক আছে, তাকে যে কেন নেয়নি আমি তো বুঝতে পারছি না। তো সঞ্জু স্যামসং, ঠিক আছে, সঞ্জু স্যামসং ও প্রপার ওপেনার নয় কিন্তু, ঠিক আছে, ও 5-6 প্লেয়ার, ঠিক আছে। তাও কারণ ইন্ডিয়ান টিম এমন টিম সিলেক্ট করেছে যেখানে কোনো প্রপার ওপেনার নেই, ঠিক আছে। একটা প্রপার ওপেনার আছে অভিষেক শর্মা, আর একটা সেকেন্ড কোনো প্রপার ওপেনার নেই ইন্ডিয়ান টিমে, ঠিক আছে। নতুন বল কীভাবে খেলবে বুঝতে পারছি না, ঠিক আছে। কে শেষ টিম সিলেকশন করে কিছু জানি না। গিল জয়সওয়াল যখন নেই তখন ঋতুরাজ গায়কোয়াড় তো অবশ্যই খেলানো উচিত। জানি না ঋতুরাজ গায়কোয়াড়কে কেন ড্রপ করেছে, ঠিক আছে। ইন্ডিয়ান পিচে KL রাহুলকে যে কী হবে আমি তো বুঝতে পারছি না। KL রাহুলকে এখনও ইন্ডিয়ান টিম ওয়ানডে ম্যাচে চান্স দিচ্ছে, ঠিক আছে। প্লেয়ারটা ভালো প্লেয়ার ওয়ানডেতে, কিন্তু টেস্টের জন্য একদম খারাপ প্লেয়ার, ঠিক আছে। টেস্টে ওর এভারেজ খুবই কম, ঠিক আছে। ওই এভারেজে কোথাও গিয়ে টিকতে পারবে না, ঠিক আছে। এভারেজ খুবই কম ওর, ঠিক আছে। তো টেস্ট ম্যাচে KL রাহুলের এভারেজ খুবই কম, আর KL রাহুল একবার ঠুকতে শুরু করলে সে আর ঠোকার শেষই হবে না। ম্যাচ ড্র করার জন্য খুব কাজে লাগে টেস্ট ম্যাচে ওকে দিয়ে ম্যাচটা ড্র করানো যায়। যখন হারের মধ্যে থাকে ইন্ডিয়ান টিম তখন ওকে দিয়ে টেস্ট ম্যাচ ড্র করানো যায়, ঠিক আছে। তো KL রাহুলও বিরাট কোহলি ওই জামানার লোক, ঠিক আছে। 15-16 জামানার লোক, ঠিক আছে। 2015-16 এই সময় ওর এসছিল, ঠিক আছে। তো এই বিরাট কোহলির জামানাও এখন মনে হয় শেষের দিকে, ঠিক আছে। আর 2-3 বছর আমি বলে দিচ্ছি সচিনের রেকর্ডও মনে হয় ভাঙতে পারবে না আমার যা মনে হচ্ছে বিরাট কোহলি, ঠিক আছে। আমার যা মনে হচ্ছে সচিনে অত রেকর্ড ভাঙতে পারে না, কারণ ওর অলরেডি ইচ্ছা শক্তিটা অনেক নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো দেখা যাক কী হয়। ও তো আবার রেস্ট নেয় শুনেছি, ওর ছেলে মেয়ে হয়ে গেলে ও রেস্ট নেয়, জানি না ও কেন রেস্ট নিচ্ছে। আমি তো ঠিক বুঝতে পারছি না যে বড় সৈনিক যারা নিজের জীবন বাজি রেখে মাসের পর মাস বর্ডারে থাকে নিজের পরিবার ছাড়া, আর এ হচ্ছে একটা প্লেয়ার হয়ে, ঠিক আছে, একজন প্লেয়ার হয়ে নিজের ছেলে মেয়ে হলে মানে ম্যাচ খেলবে না, এটা আবার কী ধরনের আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে। তো এইসব প্লেয়ার এদেরকে মানে কি বলবো, এটা কোনো লজিক হয় না, ঠিক আছে। ছেলে মেয়ে হলে খেলা ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবে, এটা কী লজিক আমি বুঝতে পারছি না, ঠিক আছে। তো যাই হোক, যে ঋতুরাজ গায়কোয়াড়কে এটা না নিয়ে খুব খারাপ করেছে, ঠিক আছে। কেননা ঋতুরাজ গায়কোয়াড় জিম্বাবুয়ে সফরে খুব ভালো খেলেছিল, ঠিক আছে। তাও ওকে চান্স দেয়নি, ঠিক আছে, না জানি না কেন। আর এর সিলেকশানে কিছু প্রবলেম আমি দেখতে পেয়েছি, ঠিক আছে, প্রচুর প্রবলেম আছে সিলেকশানে। কিন্তু সঞ্জু স্যামসনকে আবার সিলেক্ট করেছে, ঠিক আছে। আবার পরের সিরিজে ওকে বাদ দেবে, ঠিক আছে। টেস্টের মধ্যে তো ও বাদই থাকবে সঞ্জু স্যামসন, ঠিক আছে। তো এরকম এদের সিলেকশান কাকে কখন নেয়, কীভাবে নেয় কিচ্ছু বোঝা যায় না, ঠিক আছে। আগে থাকতে যে প্লেয়ার ভালো পারফরমেন্স করবে তাকে পরের সিরিজে আর চান্স দেবে না, ঠিক আছে। তো এরকম বুঝতে পারছি না যে ঋতুরাজ গায়কোয়াড়কে কেন নিল না, তার বদলে সঞ্জু স্যামসনকে নিয়ে নিল, ঠিক আছে। সঞ্জু স্যামসনের থেকে ঋতুরাজ গায়কোয়াড়ের T20 পারফরমেন্স ভালো, ঠিক আছে। তো জানি না কী এরা করছে, ঠিক আছে। যাকে ইচ্ছা তাকে বাদ দিচ্ছে, যাকে ইচ্ছা তাকে নিচ্ছে। কখন কে কোথা থেকে ঢুকে যাচ্ছে কেউ কিচ্ছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এরপরে আবার কে চান্স পাবে। আর তারপরে আবার বুমরাকে আবার টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধেও খেলিয়েছে,
ঠিক আছে। তারপরে আবার নিউজিল্যান্ডের সঙ্গে খেলিয়ে বুমরাকে এখন নষ্ট করে দেবে, ঠিক আছে। ওর মানে টানা টানা 7-8টা টেস্ট ম্যাচ খেলাটা ফাস্ট বলের পক্ষে অসম্ভব ব্যাপার, ঠিক আছে। একটা স্পিনারের পক্ষে সম্ভব, কেননা কম দৌড়াতে হয়, কিন্তু একটা ফাস্ট বলের পক্ষে টানা 7-8টা ম্যাচ খেলা অসম্ভব, ঠিক আছে। মিনিমাম 7-8টা ম্যাচ যদি হয়, তার মধ্যে দুটো টেস্ট ম্যাচে ওকে অবশ্যই রেস্ট দেওয়া দরকার, ঠিক আছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওকে বুমরাকে রেস্ট দেওয়া অবশ্যই দরকার, ঠিক আছে। নাহলে অস্ট্রেলিয়ায় গিয়ে খেলবে কীভাবে, ঠিক আছে। এই অস্ট্রেলিয়ায় গিয়ে ফ্রেশ হয়ে আর খেলতেই পারবে না। যাই হোক, কানপুরের টেস্ট তো শেষ, প্রায় ড্র হয়ে গেল, ঠিক আছে। তো এরপরে ওকে ফ্রেশ ওকে এরপরে ডাইরেক্ট ওকে জাসপ্রীত বুমরাকে ডাইরেক্ট নেওয়া, মানে অস্ট্রেলিয়ার সিরিজে নেওয়া দরকার, ঠিক আছে। বেকার ওকে করিয়ে ওর মানে বডি অত দিতে পারবে না। আর এমনিতে বুমরার বয়স প্রচুর হয়ে গেছে, ঠিক আছে, অ্যাবভ 30, ঠিক আছে, মানে বয়স অনেক হয়ে গেছে। তো এই বয়সে অসম্ভব ব্যাপার, ঠিক আছে। ফাস্ট বোলার কম বয়সের হলে পরপর খেলতে পারতো, কিন্তু এদের বয়স প্রচুর। যতগুলো ইন্ডিয়ান টিমের ফাস্ট বোলার প্রত্যেকের বয়স হয়ে গেছে, ঠিক আছে, মানে অ্যাপ্রক্সিমেট 30 ইয়ার্স প্রত্যেকের বয়স অন এভারেজে। আর আর্শদীপ সিং এই যে নতুন যে বলারটা নিয়ে এসছে টেস্ট ম্যাচের, আকাশদীপ, এরও বয়স প্রচুর, 30-এর ওপর হয়ে গেছে, ঠিক আছে। তো এই বলারগুলোকে রেস্ট না দিলে পরপর 4-5টা সিরিজ খেলানো অসম্ভব, ঠিক আছে। তারপর আপনাদের কাছে আমরা এই খেলার বিষয়ে, ক্রিকেটের বিষয়ে যে টুর্নামেন্ট যেগুলো হয় সেগুলোর বিষয়ে আপনাদের কাছে প্রতিনিয়ত আমরা ভিডিওগুলো নিয়ে আসবো, ঠিক আছে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আমরা আবার ফিরে আসবো আপনার কাছে নূতন ক্রিকেটের গল্প নিয়ে, এবং কী ক্রিকেটের উন্নয়নের জন্য দরকার হয় সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমরা আরেকবার ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।